পরের দিন ভোরের আলো ফোটার আগেই পরিপুর গ্রামে থমথমে নীরবতা ছড়িয়ে পড়ল। শ্রাবণের ঘন কুয়াশার মতো হালকা মেঘের চারপাশ ঢেকে আছে। শাশুড়ি রাবেয়া বেগম ভোরে পাশে গ্রামে পীরের দরবার মানতে ধাগা বাঁধতে চলে গেছে। বড় ছেলে রফিকের কড়া শাসনে পড়া তিনি ঘরে কোনো ঝামেলা জড়াতে চাননি। রফিকও সকালে হাঁটা পাইকারি বেচা কেনা কাজে পরিপুর বাজারের দিকে রওনা দিয়েছে। যাওয়ার সময় মরিয়মে বরাবর বলে গেছে, ঘরে থাকবে মরিয়ম, উঠোনে বা বাইরে বেশি ঘোরাঘুরি করবে না, প্রয়োজন হলে আমায় খবর পাঠাবে। রফিক চলে যাওয়ার পর মরিয়ম বড় কামড় বারান্দায় ঝাড়ু দিচ্ছে। তার পেছনে ছায়ার মতো এসে দাঁড়ালো শিউলি। করিমন একদম ভালো মানুষের মতো মুখ বানিয়ে মিষ্টি গলায় বলল, ও বড় বউ, বউ শোনো না, একটু শোনো, তোমার শাশুড়ি মা তো পীরের দরবারে গেছে। ওনার ঘরের পেছনে মাটির সিন্দুকটায় পিছু কিছু পুতানো কাপড় আর পিতলের ঘটি আছে, যেগুলো দগায় দেওয়া কথা ছিল। রফিক ভাই হাটে যাওয়ার আগে আমারে বারে বারে বলে গেছে তোমার সাথে নিয়ে সিন্দুকটায় খুঁড়ে সেগুলো বের করতে। মরিয়ম ঝাড়ু দিতে নিয়েই এদস্ত করলো, রফিক তো তাকে এমন কিছু কথা বলে যায়নি। সে শান্ত গলায় বলল, রফিক তো আমাকে কিছুই বলে যায়নি করিমন আপা, উনি রফিক তারপর সিন্দুক খুলব। ও মরিয়ম বাবু, তুমি কি এখনো আগে রাগ ধরে রাখছো? আমরা তো ভুল বুঝতে পেরেছি। রফিক ভাই তাড়াহুড়া করে হাটে গেছে বলে তোমারে বলতে ভুলে গেছে। সিন্দুক না খুলে দরগার লোক এসে জিনিসগুলো নেবে কিভাবে? চল না একটু সাহায্য করো। দুই জায়ের এমন মিষ্টি আর নরম আচরণে মরিয়মের সরল মনটা একটু গলে গেল। সে স্বভাব গতভাবেই নরম আর বিশ্বাসপ্রণয়। সে ভাবল হয়তো সত্যি রফিক কাজের চাপে বলতে ভুলে গেছে। তাছাড়া শিউলি আর করিমন যদি নিজেদের ভুল বুঝতে পেরে ভালো হতে চায়, তবে সংসারটা শান্তিতে ভরে উঠবে। ঠিক আছে, চলবে। মরিয়ম ধীরে পায়ে শাশুড়ি বন্ধ ঘরের দিকে পা বাড়ালো। মরিয়ম সিন্দুকের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো। চাবির থোকাটা সিন্দুকের তালাতে ঢোকাতেই করিমন আর শিউলির চোখে এক বিষাক্ত চাতুরি ফুটে উঠল। করিমন ইশারায় শিউলিকে কিছু একটা সংকেত দিল। শিউলি চুপটি ঘর থেকে বেরিয়ে সোজা জাহিদের ঘরে দিকে চলে গেল। সিন্দুক খুলতেই মরিয়ম ভেতরে হাত বাড়ায় কাপড়গুলো বের করার জন্য, কিন্তু হঠাৎ পরিমণ এক অদ্ভুত নাটক শুরু করলো। সে এক ধাক্কায় সিন্দুকের ভেতরে রাখা একটা পুরনো পেতলের বড় কলসি নিচে ফেলে দিল। বিকট শব্দে থালা বাসন আর কলসি ভেঙে চুরমার হয়ে গেল। করিমন চমকে উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই করিমন নিজের শাড়ির আঁচল টেনে ছিঁড়ে ফেললো এবং চুলগুলো এলোমেলো করে বিকট শব্দে চিৎকার করে উঠল, ওরে বাবা রে, বাঁচাও! ও রফিক ভাই, ও জাহিদ, দেখাও যাও, তোমার বউ আমার ওপর আক্রমণ করেছে। চোর, চোর! মরিয়ম স্তব্ধ হয়ে গেল। করিমন আপা, আপনি এসব কি করছেন? কি করছেন আপনি? কথা শেষ হওয়ার আগেই ঘরের দরজা এসে দাঁড়ালো জাহিদ, আর তার পেছনে গ্রাম্য মাতব্বর ইদ্রিস আলী ও সাথে চার পাঁচজন প্রতিবেশী, যেন তারা বাইরে আগে থেকেই তৈরি হয়ে দাঁড়িয়েছিল। শিউলি বাইরে থেকে কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকলো। মুরব্বীরা দেখে শাশুড়ি মা ঘরে নেই, রফিক ভাই হাটে গেছে। এ সুযোগে মরিয়ম বাবুর শাশুড়ি ঘরের সিন্দুক ভেঙে গহনা আর টাকা চুরি করতে আসছিল। করিমন বাবু বাধা দিতে গেছে বলে উনারে মারধর করেছে। ইদ্রিস মাতব্বর কড়া চোখে মরিয়মের দিকে তাকালেন। কি ব্যাপার মরিয়ম, রফিকের সাথে বিয়ে হতেই তোমার এত বড় সাহস হয়ে গেল? শাশুড়ির ঘরের সিন্দুক চুরি করেছে। মরিয়মের পায়ের নিচে মাটি সরে গেল। সে কাপা গলায় বলল, মাতব্বর সাহেব, বিশ্বাস করবেন, আমি চুরি করতে আসিনি। করিমন আপা আর শিউলি আপাই আমাকে ডেকে এনে সিন্দুক খুলতে বলল। রফিক নাকি বলে গেছে। করিমন অমনি ডুকরে কেঁদে উঠল। মিথ্যে কথা, জল জ্বলন্ত মিথ্যে কথা মাতব্বর সাহেব। আমি উনারে আটকাইতে গিয়েছিলাম বলেই তো উনি আমারে ধাক্কা দিয়ে ফেলে দিল। উনি তো অনেক আগে থেকেই জাহিদকে বলেছিল এই সংসারে সব সোনাদানা নাকি ওনার চাই। রফিক ভাইয়ের বউ হওয়ায় এখন উনি পুরো ভিটে গ্রাস করতে চায়। জাহিদ এগিয়ে এসে কড়া গলায় বলল, দেখলেন মাতব্বর সাহেব, আমার ভাই রফিক তো ওনার রূপের মোহের অন্ধ হয়ে গেছে, তাই ওরে কিছুই বলে না। কিন্তু এই মাইয়া যে একটা ডাকাত আর চোর, তা আজ প্রমাণ হয়ে গেল। কালকে না হয় অপবাদ ছিল, কিন্তু আজ তো হাতে নাতেই ধরায় পড়েছে। শিউলি বাঁকা হেসে মাতব্বরের দিকে তাকালো। এখনই রফিক ভাইকে হাট থেকে ডেকে আনা হোক, উনি এসেই দেখুক ওনার এই সতী সাবিত্রী বড় বউ কত বড় ডাকাত।
আজ যদি ওনার বিচার না হয় তবে এই গ্রামে কোনো শাশুড়ির সম্পত্তি নিরাপদ থাকবে না। গ্রামবাসী ফিসফিস করে মাথা কথা বলতে শুরু করলো। সবার চোখে এখন মরিয়মের প্রতি চরম ঘৃণার সন্দেহ। মরিয়ম ঘরের দেওয়াল ধরে দাঁড়িয়ে রইল, তার চোখ দিয়ে অঝরে পানি গড়াচ্ছে। সে বুঝতে পারল সে আবার এক কুটির ষড়যন্ত্রের শিকার হয়েছে। শিউলি আর করিমন দুজা মিলে এমন এক নিখুঁত ফাঁদ পেতেছে যা থেকে রেহাই পাওয়ার কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। যদি রফিক এসে এই দৃশ্য দেখে, রফিক কি ওকে বিশ্বাস করবে, নাকি গ্রামবাসীর সামনে রফিকের সেই অহংকার আর সন্মায় ধূলিসাৎ হয়ে যাবে? ঠিক তখনই বাইরে থেকে আবার সেই পরিচিত ভারী জুতার শব্দ পাওয়া গেল। রফিক সে খাট থেকে ফিরে এসেছে। উঠোনে দাঁড়িয়ে রফিকের সেই দীর্ঘছায়া আর কঠিন রূপ দেখে জাহিদ আর শিউলি মনে মনে হেসে উঠল। তারা ভাবল, আজ রফিক শেখের সেই তেজ শেষ হবে। আজ সে নিজের হাতেই মরিয়মকে দূরে ঠেলে দেবে। দরজায় এসে দাঁড়ালেন রফিক। উনার রক্তচক্ষু আর থমথমে মুখমণ্ডল দেখে পুরো ঘর এক মুহূর্তের জন্য বরফের মতো জমাট বেঁধে গেল। থমকে দাঁড়িয়ে রইল রফিক শেখ। 90-এর দশকের শ্রাবণের সেই স্যাঁতস্যাঁতে মেঘলা দিনের রফিকের চেহারা লাল হয়ে উঠেছে রাগে। পরনে তার হাটের খাদি ধুতি আর ঢিলে ঢালা ফতুয়া। হাট থেকে ফেরার পথে ঘরের গোলমালের আওয়াজ শুনে সে আর এক মুহূর্তে দেরি করেননি। ঘরের ভেতরে তখনই এক বিষাক্ত নাটক জমে উঠেছে। ইদ্রিস মাতব্বর একপাশে দাঁড়িয়ে গোফে হাত বুলাচ্ছে, আর উঠোনে জমা হওয়া গায়ের চাংড়া পাংড়ারা উকি ঝুঁকি মারছে। জাহিদ অমনি বুক ফুলিয়ে সামনে এগিয়ে এলো। মুখে তার বিজয়ের শয়তানি হাসি। সে গ্রামের আঞ্চলিক টানে চেঁচিয়ে উঠল, আই রফিক ভাই, সর্বক্ষ দেখা যা তোর এই সতী সাবিত্রী বইয়ের কীর্তিকলাপ। তুই তো হাটে গেলি আর অমনি তোর ঘরে এই ভুদাই বোয়াইশা শাশুড়ির সিন্দুক ভেঙে সোনা দানা চুরি করতে নামলো। শিউলি আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতেই সুর তুলে কেঁদে উঠল, ও রফিক ভাই রে, আমার কথা তোর বিশ্বাস করলো না? আমারে বাপের বাড়ি তাড়াইয়া উনারে তো সোনা সিংহাসনে বসাইলা। এখন দেয় হো শাশুড়ি মা দরগার যাইতো না যাইতো, তোমার ঘরের এই কলঙ্কনি বউ সিন্দুকের তালা কইলা সোনা রূপা চুরি ফোন দিয়ে আটকাইছে। করিমন বুবু বাধা দিতে গিয়েছিল বইলা উনারে কেমন মারছে। করিমন অমনি মাটিতে ধপাস করে বসে পড়ে হাওমাও করে কেঁদে উঠল, ও মারে মেরে মেরে মাইরা ফেলাইল রে। আমি হেই সকলে আইয়া দেহি মরিয়ম সিন্দুকের তালা খুলে কলসির ঝনঝনাইয়া ভাঙে। আমি কইলাম, ও বুবু, এ তুমি কি করতাছ? আমি মেরে ঠাই মারা ফালাইয়া দি। করিমনের সেই চিৎকারে আর মাতব্বরে গভীর হাঁক ডাক। মরিয়ম ঘরের কোণে মাটির সিন্দুকটার পাশে একলা দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। তার হাতে তখনও সেই সিন্দুকের ভারী পিতলের চাবিটা ধরা। সে তো সিন্দুক খুলেছিল করিমন আর শিউলের কথায় বিশ্বাস করে। ওরা যে কিভাবে পেছন থেকে পিতলের ঘটি উল্টো দিয়ে নিজের চিল্লাচিল্লি শুরু করলো, সরল মরিয়ম তা বুঝতে পারেনি। মরিয়ম চোখের পানিতে ভেসে রফিকের দিকে তাকালো। তার নরম গলার স্বর কান্নায় আটকে আসছিল। আমি আমি কিছু চুরি করি নাই গো। করিম আর শিউলি আপায় তো মেরে ডেকে আনলো, বলল আপনি নাকি বলে গেছেন। চুপ কর, জাহিদ হুঙ্কার দিয়ে উঠল, একদম মিথ্যে কথা কবি না। রফিক ভাই, তোরে কি বইলা যাইব? চাবি তো ছিল আমার আঁচলে। তুই আমার ঘর থাইকা চাবি চুরি কইরা সিন্দুক খুলছস, আবার আমাদের নামে দোষ দিস। ইদ্রিস মাতব্বর ওনার হাতের লাঠিটা মাটিতে ঠুকে বলল, রফিক, জাহিদ তো ভুল কয় নেই। সিন্দুক তো মরিয়মের হাতেই খোলা হয়েছে। গ্রামের মুরব্বি হইয়া আমি এই চুরির বরদাস্ত করব না। তোর বইয়ের গ্রাম সভা ডেকে শাস্তি দিতে হবে। রফিক শেখের ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। ওর দীর্ঘ ছায়া পুরো ঘরের ওপর পড়ল। সে একবার সিন্দুকের দিকে তাকালো, একবার করিমনের ছিঁড়ে ফেলা আঁচলের দিকে তাকালো, আর তারপর শান্ত কিন্তু বরফের মতো ঠান্ডা চোখে তাকালো শিউলি আর জাহিদের দিকে। ওর গলার আওয়াজ পুরো বাঁশঝাড় কাঁপিয়ে তুলল, থাম তোরা, হাগলে এক লাগে ঘেউ ঘেউ শুরু করতাছস কেন? রফিক শেখের সে ধমকে এক মুহূর্তে ঘরে নিস্তব্ধ হয়ে গেল। মাতব্বর সাহেবও ঢোক গিলে একটু পিছিয়ে গেল। রফিকের চোখ দুটো তখন আগ্নেয়গিরির মতো জ্বলছে। রফিক ধীরে পায়ে জাহিদের একদম সামনে এসে দাঁড়ালো। জাহিদ, তুই যেন কি কইলি? সিন্দুক নাকি মরিয়ম চাচি চুরি কইরা খুলছে? জাহিদ
ঝোঁক ফুলিয়েই বলল, হ চাচি, মরিয়মের হাতে না তো আর কে খুলবে? শিউলি আর পরিমন বুবুই তো সচক্ষে দেখলো ওনার সিন্দুক খুলতে। রফিক এক চিলেতে করা বিষাক্ত হাসি হাসলো। সে ঘুরে শিউলির দিকে তাকালো। শিউলি, তুই যেন কি করতাছিলি? মরিয়ম নাকি এই ঘরে চোর, আর তুই নাকি ধোয়া তুলসীর পাতা। আর করিমন বুবু, তুমি কইলা মরিয়ম সিন্দুক খুইলা সোনা চুরি করতাছিল। করিমন চোখ গোল গোল করে বলল, হ হ হ রফিক ভাই, আমি তো নিজের চোখেই দেখলাম। রফিক এবার পকেট থেকে একটা চকচকে পিতলের গোল চাবি তোরা বের করে হাতের তালুতে নাচাতে লাগলো। কাচের মতো পরিষ্কার আওয়াজে বাজতে লাগলো চাবির তোড়াটা। সবাই থমকে গেল। রফিক শেখ চাবির তোড়াটার দিকে তাকিয়ে বিকট এক হাঁক ছাড়ল। তবে রে শয়তানের দল, মা সকালের দরগার যাওয়ার আগেই ওনার সিন্দুকের আঁচলের চাবি আমার হাতে সঁপিয়ে দিয়ে গেছে। এই যে আসল চাবি আমার পকেটে। তাহলে মরিয়ম যে চাবি দিয়া সিন্দুক খুলল, সে ডুপ্লেক্স চাবি মরিয়মের হাতে এলো কোত্থেকে? এ কথা যেন পুরো ঘরে একটা বিকট বাজ পড়ে বলল। জাহিদের মুখের রং এক মুহূর্তেই মোটে হয়ে গেল। শিউলির চোখের মণি দুটো ভয়ে কপালে উঠল। আর করিমন হা করে মাটিতে বসে রইল। রফিক এক পা এগিয়ে গিয়ে শিউলির কাছে গেল। ওর গলার আওয়াজ চাবুকের মতো ফেটে পড়ল। তুই ভাবছস রফিক শেখ হাটে গেলে তোর আর এই চোর করিমনের শালা পরামর্শ আমি টের পাবো না? 1 বছর আগে তুই যখন এই ঘরে থেকে আমার মায়ের সোনা হার চুরি কইরা নিজের বাপের বাড়ি সরাইছিলি, তখন যে ডুপ্লেক্স চাবি বানাইছিলি, সেই চাবিটাই তুই এই 1 বছরে থাইকা নিজের কাছে লুকাইয়া রাখছিলি। আজ সকালে মা দরগায় যাইতে না যাইতেই তুই আর করিমন মিলে সরল মরিয়মকে বুজরুকি বুঝাইয়া চাবিটা উনার হাতে দিয়া সিন্দুক খোলাইছস, যাতে তোরা মেরে মোড়ে দেখাইতে পারোস মরিয়ম চোর। মরিয়ম বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে রফিকের দিকে তাকিয়ে রইল। সে জানতো না যে শিউলিকে ওকে চাবিটা দিয়েছে। সেটা শিউলি পুরনো বানানো ডুপ্লেক্স চাবি। ইদ্রিস মাতব্বর ফ্যাকাশে মুখে বলল, এসব কি শুনতাছি রূপেক? রফিক, ডুপ্লেক্স চাবি। রফিক এক ঝটকায় করিমনের সামনে গিয়ে তার হাতটা ধরে টানলো। করিমনের শাড়ি ভাঁজ থেকে ঝনঝন করে নিচে খসে পড়ল। মার সিন্দুকের ভেতরে একটা সোনা ধাঁধালো রুলি আর এক তোড়া রূপার নূপুর, যা করিমনের গোলমালের সুযোগে সিন্দুক থেকে বের করে আঁচলে লুকিয়েছিল। এই দেখেন মাতব্বর কাকা, রফিক গর্জে উঠল। চোরকে? মরিয়ম নাকি আপনার এই 203 সাধি? যা মরিয়ম সিন্দুক খুলছে ঠিকই, কিন্তু ওনারে সরল পাইয়া ফান্দে ফালাইয়া এই শিউলি আর করিমন আর আমার ছাওয়াল ভাই জাহিদ হেই ফান্দে ঢোক বজাইতেই গ্রামবাসী ডেকে আনছে। উঠোনে গ্রামবাসী এবার ফিসফিসে বাদ দিয়ে চেঁচামি উঠল, আরে দৌড়, এ তো শিউলি আর করিমনের চাল। ডুপ্লেক্স চাবি তো শিউলের কাছে আছিল। জাহিদ ভয়ে পা দুটো পিছিয়ে গিয়ে বলল, রফিক ভাই, আমি তো কিছু জানি না। রফিক মেরে মোড়ে কইছিল, চুপ কর হারামজাদা। রফিক এক চর মারল জাহিদের গালে। চরের চোটে জাহিদ উঠোনের মাটিতে আছাড় খেয়ে পড়ল। রফিক এবার মাতব্বরের দিকে ঘুরল। কাকা, এবার বিচারের বসেন। চক্রান্ত করেছে আর সিন্ধুকে সোনার চুরি কইরা আঁচলে লুকাইছে, এদের কি শাস্তি হওয়া উচিত? ইদ্রিস মাতব্বর নিজের ইজ্জত বাঁচাতে ব্যস্ত হয়ে উঠলেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, অপরাধ তো স্পষ্ট রফিক। শিউলি আর করিমনে পুরো গ্রামের সামনে জঘন্য কাজ করেছে। করিমনের স্বামীকেও ডাকা হোক, আর শিউলির এই মুহূর্তে জাহিদের সাথে জোটোপেটা করা ভিটে থেকে তাড়িয়ে দেওয়া হোক। শিউলি আর করিমন এবার ভয়ে রফিকের পায়ে এসে পাপা করতে লাগলো। ওর রফিক ভাই, মোরে মাপ কইরা দাও, মোর জাহিদের কথায় এ কাজ করছি, মোদের পুলিশে দিও না। মরিয়ম এতক্ষণে এক পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখ দেওয়া ঝড়ে পানি গড়াচ্ছিল, কিন্তু এবার সে পানির মাঝে কষ্টের চেয়েও রফিকের প্রতি আঘাত, শ্রদ্ধা ও ভালোবাসার রূপ নিল। এই পুরুষটি শুধু তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, বরং পশুর মতো শকুনের দল দখল। যখন তাকে ছিঁড়ে খেতে চেয়েছিল, তখন পাহাড়ের মতো সামনে দাঁড়িয়ে তাদের চক্রান্তের মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে। বৃষ্টির স্বাদ এসে বারান্দায় কাঁচা ভিটেটাকে ভিজিয়ে দিচ্ছে। পুরো উঠোন জুড়ে তখন থমথমে নীরবতা। ইদ্রিস মাতব্বর আর গায়েব মুরব্বীরা যখন জাহিদ আর শিউলিকে গ্রাম ছাড়া করার জন্য হাঁক ডাক ছাড়ছে, তখনই মরিয়ম এক পা সামনে এগিয়ে এলো। তার চোখে দিয়ে তখনও অশ্রু গড়িয়ে
করেছে, কিন্তু সেই কান্নায় আর কোনো ভীতি নেই। তার বুকের ভেতর এখন এক অদ্ভুত সাহস আর আত্মপ্রণয়। এই পুরুষটি তার স্বামী রফিক সেজ। আজ যেভাবে সমাজে হিংস্র শকুনের হাত থেকে তাকে আগলে রাখলো, উনার এই পাহাড় সমান উপস্থিতির কাছে মরিয়মের সমস্ত সংশয় ধুলোয় মুছে গেছে। মরিয়ম ধীরে পায়ে রফিকের একদম কাছাকাছি এসে দাঁড়ালো, হাত দুটো জোর করে, অত্যন্ত বিনয়ী কিন্তু স্পষ্ট গলায় মাতব্বরকে উদ্দেশ্য করে বলল, মাতব্বর কাকা, একটু শোনো। গ্রামের মুরব্বী হায়া আপনারা যে বিচার করতাছেন তা মাথা পেতে নেওয়ার মতো, কিন্তু কাকা, জাহিদ এ ঘরে ছোট পোলা, আর শিউলি এ ঘরের ছোট বউ। ওনাদের ভিটে থাইকা তারাইয়া গ্রামের এক ঘরে কইরা দিলে আমার শ্বশুরের ভিটা মান সম্মান কি আর কিছু অবশিষ্ট থাকবে? মরিয়মের মুখ থেকে এমন কথা শুনে উঠোনের সবাই এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। যে মেয়েটাকে একটু আগে চোর বানিয়ে ধূলিসাৎ করার চক্রান্ত করা হলো, সেই কিনা উনয় করছে তাদের ক্ষমা করার জন্য। জাহিদ মাথা নিচু করে ভিটে খুঁটি করে ধরে দাঁড়িয়েছিল। তার চোখ দুটো অবিশ্বাসক দৃষ্টি মরিয়মের দিকে আটকে গেল। শিউলি হা করে চেয়ে রইল। রফিক ভ্রু কুঁচকে মরিয়মের দিকেই তাকালো। ওনার থমথমে গলায় গম্ভীর নেমে এলো, এ তুমি কি বলতাছো মরিয়ম? যে সাপের দল তোমারে ধ্বংস করতে চাইলো, তোমারে পুরো গ্রামের সামনে চোর বানাতে চাইলো, তুমি তাদের ক্ষমা করতে বলতাছো? মরিয়ম রফিকের দিকে মুখ তুলে তাকালো, ওনার চোখে চোখ রেখে অত্যন্ত নরম অথচ দৃঢ় স্বরে বলল, রফিক, সাপ যদি কামড় দেয় তবে সাপের জাত হইয়া ওনারে পাল্টা কামড় দেওয়া তো মানুষের কাজ নয়। পরিবার যখন আগুন লাগে তখন বাইরে থেকে বাতাস দিয়ে সেই আগুন পুরো গ্রামের সারাইয়া দেওয়ার সহজ, কিন্তু ভিটে বাঁচাইতে হইলে সেই আগুন ঘরের ভেতরেই নেভাতে হয়। ওনারা তো ভুল করেছে, পাপ করেছে, কিন্তু ওনাদের গ্রাম ছাড়া করলে তো এই ঘরের বদনামি গায়ে মোড়ে মোড়ে হাট বাজারে বিক্রি হবে। ইদ্রিস মাতব্বর দাঁতে হাত বুলেই একটু কেসে উঠলেন, কথা তো বড় বউ একদম খাঁটি কইতাছে রফিক। ঘরের কাসুন্দি ঘাটাঘাটি কইরা গায়ে মোড়ে মোগলো গিয়ে দেখলে তোদের বংশের ইজ্জত যাবে। রফিক শেখ কিছুক্ষণ গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। উনার রক্তচক্ষু আবার জাহিদার শিউলের দিকে গিয়ে বিঁধল। সে খুব ভালো করেই বোঝে মরিয়ম নরম স্বভাবের মেয়ে হতে পারে, কিন্তু ওর আজকের এই দয়া জাহিদার শিউলের বুকের ভেতর তুষে আগুনের মতো জ্বলবে। এদের গ্রাম থেকে তাড়িয়ে দিলে হয়তো সামরিক শান্তি মিলবে, কিন্তু এই বিষাক্ত মানুষের ঘরের মধ্যে রেখেই ওর ক্ষতটা আর মরিয়মের সততা দিয়ে তিলে তিলে ভুল ভাঙানো আর শিক্ষা দেওয়াই হবে আসল পরিচয়। রফিক শেখ মাতব্বরের দিকে ফিরে কড়া গলায় বলল, ঠিক আছে মাতব্বর কাকা, আমার বউয়ের মুখের দিকে চায়া আর বাপের ভিটায় ইজ্জত বাঁচাইতে এদের আমি গ্রাম ছাড়া করলাম, তবে বাড়ির ব্যাপার বাড়ির শেষ হবে, কোনো বাহির বিচার আর যাবে না। রফিক এক পা এগিয়ে জাহিদের সোজা মুখোমুখি দাঁড়ালো। ওর হাতের লাঠিটা জাহিদের বুকের উপর চেপে ধরেই বলল, জাহিদ, তুই শুনে রাখ, তোদের দুজনকে এই ভিটায় থাকতে দেওয়া হলো, তবে ভাই হিসেবে নেই, সংসারেও অবাধ্য আর অপরাধী সদস্য হিসেবে। আজ থেকে এই ভিটার এক শটাকও জমির ওপর তোর কোনো অধিকার নেই। এই বাড়ির হুকুম চলবে শুধু রফিক শেখের আর তার বউয়ের মরিয়মের। শিউলি কাঁপতে কাঁপতেই হাত জোর করেই বলল, রফিক ভাই, মোদের মাপ কইরা দে, তোর মাপ চাওয়ার মুখ নাই শিউলি। রফিক বরফ শীতল গলায় শিউলিকে থামিয়ে দিল। করিমন বুবুর মতো পরশ্রী তার জায়ের সাথে মিলে তুই যে চক্রান্ত করেছিস তার সাজা তোরে প্রতিদিন পেতে হবে। আজ থেকে ঘরের রান্নাবান্না, হাঁড়ি কুড়ি মাজা আর শাশুড়ির সেবা সমস্ত কাজ তুই আর করিমন করবি। আর মরিয়ম এই সংসারে চালিকা শক্তি হওয়ায় তোদের ওপর নজর রাখবে। এক চুল এদিক ওদিক হইলেই কিন্তু পুলিশে দিতে আমার এক মুহূর্তে দেরি হবে না। করিমন আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে এক পাশে সরে দাঁড়ালো। তার নিজের পাতা ফাঁদে সে নিজেই জড়িয়ে পড়ে এখন স্বামীর ভয়ে কাঁপছে। গ্রামের মানুষজন এবার ধীরে ধীরে রফিকের এই কঠিন অথচ ন্যায় বিচারের প্রশংসা করতে করতেই উঠোন ছেড়ে চলে যেতেই লাগলো। ঝুম বৃষ্টির কমে এখন টিপ টিপ করে পড়েছে বারান্দায়। একলা দাঁড়িয়ে রইল চারজন মানুষ। এর দিকে বিজয় আর সম্মানের শিকারে দাঁড়িয়ে থাকা রফিক আর মরিয়ম, আর অন্যদিকে অপরাধবোধ, হিংসে ও পরাজয়ের গ্লানিতে নয় হতে থাকা জাহিদার শিউলে। জাহিদ আর চোখে একবার মরিয়মের দিকেই তাকালো। মরিয়ম চোখ
চেহারায় আজ আর সেই অবহেলিত কান্নাকাতর ছায়াটা নেই। রফিকের পাশে দাঁড়িয়েই সেই যেন এক অপরাজিত বর্ম। জাহিদের মনে হলো মরিয়মকে দূরে ঠেলে দিয়ে সে যেন কত বড় ভুল করেছে, আর শিউলির নোংরা ফাঁদে পা দিয়ে নিজের জীবনটাকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে তা আজ তার হাক সার চিনে গেল। রফিক মরিয়মের গায়ে হাত না দিয়েও এক অদ্ভুত মায়া ওকে ঘরে দিকে তাগাদ দিলেন। চল বউ, অনেক জল ঘোরা হয়েছে, ঘরে গিয়ে একটু জিরিয়ে নাও, আমি তোমার জন্য গরম চা বানিয়ে পাঠাচ্ছি। মরিয়ম মিষ্টি করে একটু হাসলো। আপনি কেন চা বানাবেন, আমি বানিয়ে আনছি। না, আজ তুমি কোনো কাজ করবে না, আজ থেকে এই ঘরের শাসন তোমার, আর তোমাকে আগলে রাখার দায় আমার। রফিকের গলার সেই গভীর ভালোবাসা আর সম্মান মরিয়মের হৃদয় ছুঁয়ে গেল। মরিয়ম ধীরে পায়ে বড় ঘরের দিকে হেঁটে গেল। সে জানে জাহিদ আর শিউলি হয়তো সহজেই শুধরাবে না। ঘরের মধ্যে থেকেই তারা হয়তো আবার কোনো নতুন চক্রান্তর জাল বুনবে। কিন্তু আজ সে আর একা নয়, তার পাশে আছে এক পাহাড়ের মতো শক্ত পুরুষ, রফিক শেখ। পরিপুর গ্রামের উপর দিয়ে শ্রাবণের মেঘ কেটে গিয়ে ভাদ্র মাসের পরক রোদ উঠেছে। দেখতে দেখতে কেটে গেছে টানা 15 দিন। এই 15 দিনে রফিকের বাড়ির উঠোনো হওয়ায় পরিবেশ আর মানুষের রূপ যেন পুরো উল্টে গেছে। যেন বিটায় একদিন মরিয়ম ছিল অবহেলিত, নিগৃহীত আর লাঞ্ছিত এক কনিষ্ঠ বউ, আজ সে এই বিশাল শেখ বাড়ির রাজরানীর বড় বউ। সকালের মিষ্টি রোদের বারান্দায় এসে পড়ার আগেই মরিয়মের ঘুম ভাঙে। সে এখন আর সন্ধ্যায় উঠান ঝাড়ু দিতে দিতে হাঁপিয়ে ওঠে না। ডেকচির মাজার কালিতে তার হাত ছোপ ছোপ হয়ে থাকে না। রফিকের কড়া নির্দেশে সংসারের সমস্ত ভারী কাজ এখন শিউলি আর করিমনের ঘাড়ে। মরিয়ম শুধু ধীরে পায়ে ঘরের চাবি খুঁড়িয়ে তদারকি করে, শাশুড়ির ওষুধপত্র বুঝিয়ে দিয়ে আর বড় বউয়ের মর্যাদা সংসারে হাল ধরে রাখে। মরিয়ম সজাগোজ আর চালচলনে এসেছে এক অদ্ভুত আভিজাত্য। পরনে সুতি সুন্দর ছাপ শাড়ি, হাতে রফিকের কিনে দেওয়া সেই জোড়া রুলির চুড়ি। তাকে দেখলে এখন গায়ের মুরব্বীরাও সম্মান দিয়ে বড় বউ বলে সম্বোধনা জানায়। কিন্তু এই 15 দিনের সবচেয়ে বড় যে ঝড়টা রয়ে গেছে তা হলো জাহিদের মনের ভেতর। দক্ষিণে দোলান চাতা ঘরে বারান্দায় কোনায় এক পুরনো কাঠে ঢুকে টুলে বসে আছে জাহিদ। হাতটা চাটা কখন ঠান্ডা হয়ে গেল সেই দিকে তার কোনো খেয়াল নেই। তার চোখ জোড়া আটকে গেছে উত্তরে বড় ঘর বারান্দার দিকে, যেখানে রফিক শেখ আর মরিয়ম মুখোমুখি বসে কথা বলছিল। রফিক হাটে যাওয়ার আগেই মরিয়মের হাতে কিছু বাজার কাজার করার ফর্দার বুঝিয়ে দিয়েছে। মরিয়ম খুব আলতো করে হেসে রফিকের ফতুয়া কলারটা একটু সোজা করে দিল। রফিকের সেই কঠিন রুক্ষ চেহারায় তখন এক চিরতের স্নিগ্ধ হাসি আলো। দুজনের মধ্যে কোনো লোক দেখানো অতিশয্য নেই, কিন্তু আছে এক পাহাড় সমান শ্রদ্ধা আর গভীর সম্মানের বাঁধন। দৃশ্যটা দেখে জাহিদের বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে চিরে ফেললো। এক পরম বিষাদ আর তীব্র আফসোস এসে তাকে চেপে ধরলো। কিরে, বড় ভাইয়ের আর সাবেক বউয়ের ঢং দেখায় শেষ হয়েছে নাকি? চোখের পানি পড়ল। শিউলি কর্কশ আর বিষাক্ত গলার আওয়াজে জাহিদের চিন্তায় সুতো ছিঁড়ে গেল। জাহিদ মুখ ফিরিয়ে শিউলির দিকে তাকালো। শিউলি পরনে একটা ময়লা শাড়ির চুলগুলো উস্কো খুস্কো। উঠোনের ঝাড়ুতে একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে সে জাহিদের সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। সকাল থেকে বসে বসে খালি বড় বউয়ের রূপ গিলতাছিল। ঘরে চাল নাই, তেল নাই, সে খেয়াল আছে। যে পুরুষ নিজের বউয়ের সুখ দিতে পারে না সে আবার অন্য নারীর দিকে চাইয়া আফসোস করে, ধিক্কা তোরে। জাহেদ বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল, তোর মুখটা কি এতদিনের জন্য বন্ধ থাকে না শিউলি? সকাল থেকে কানের কাছে শুধু ঘ্যান ঘ্যান আর মেজাজ দেখানো, এক মুহূর্তে শান্তিতে থাকতে দিস না তুই? শিউলি চোখ মুখ বাঁকিয়ে ভেঙচি কাটলো। শান্তি? তুই মোরে শান্তি দিছস জাহিদ? রফিক ভাইয়ের ওপর টেক্কা দিতে গিয়া মোরে বিয়া কইরা আনলি, এখন মোরে দিয়া এই ঘরের দাসের মতো খাটাস। তোর বউ বড় ভাইয়ের মরিয়মের রাজরানীর মতো মাথায় তুলে রাখছে, আর তুই মোরে কি দিছস? একটা নতুন শাড়ি কিনে দেওয়ার তৌফিক তোর নাই। তুই একটা নিষ্কর্মা ভোরা পুরুষ। শিউলি ঝনঝন করে বাসন কোপড় আছাড় মারতে রান্নাঘরের দিকে চলে গেল। তার প্রতিটি কথাই যেন চাবুকের মতো জাহিদের গায়ে এসে বিঁধল। জাহিদ মাথা নিচু করে 2 হাত মুখ গুজে ঠেসে রইল।
তার চোখে দিয়ে 2 ফোঁটা তপ্ত পানি গড়িয়ে পড়ল। এই 15 দিন ধরে সে প্রতিনিয়ত হাড়ে হাড়ে টের পাচ্ছে সে কি হারিয়েছে আর কি বিষ গলায় তুলে নিয়েছে। শিউলি কোনোদিনও তাকে ভালোবাসেনি। শিউলি চেয়েছিল শুধু রফিকের ওপর প্রতিশোধ নিতে আর এই ভিটা নিজের অধিকার খাটাতে। জাহিদকে সে কেবল একটা চালের খুঁটি হিসেবে ব্যবহার করেছে। সারাদিন জাহিদকে কটু কথা শোনানো, মেজাজ দেখানো আর অপমান করাই যেন এখন শিউলের নিত্যদিনের কাজ। জাহিদের মন পড়ে গেল পুরনো দিনগুলোর কথা। স্মৃতির চাদর সরিয়ে তার মন চলে গেল 3 বছর আগে, সেই দিনগুলিতে যখন মরিয়ম ছিল তার বউ। 3 বছর আগে, তখন ভাদ্র মাসে এই কড়া রোদেই মরিয়ম উঠোনে ধান শুকাতে দিত। সারাদিন একা হাতে পুরো সংসারের খাটুনি খাটত মেয়েটা। সকাল 4টায় ঘুম থেকে উঠে গোয়ালঘর পরিষ্কার করা, উঠোন লেপা, শাশুড়ি পা টেপা থেকে শুরু করে রফিকের জামা কাপড় কাচা সবই করতো একা মরিয়ম। জাহিদ তখন কোনো কাজকর্ম করতো না। বন্ধুদের সাথে মোড়ে মাথায় আড্ডা দিয়ে দুপুরে ঘরে ফিরত। তীব্র রোদে ঘেমে নিয়ে ঘরে ঢুকে জাহিদ যদি একটু মেজাজ দেখাতো, মরিয়ম দৌড়ে এসে পাখায় বাতাস করতো। এতদিন বিকেলে কথাই খুব মনে পড়ে জাহিদের। জাহিদের প্রচণ্ড মাথা ধরেছিল। মরিয়ম তখন রান্নাঘরে কাঠের ধোঁয়ায় চোখ লাল করে শাশুড়ির জন্য পিঠা বানাচ্ছিল। জাহিদ ঘরে ঢুকে চিৎকার করে উঠেছিল, মরিয়ম ঘরে এসে দেখে যা, আমার মাথা ফেটে যাচ্ছে, তোর পিঠা বানানো কি শেষ হয় না? মরিয়ম হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে ঘরে এসেছিল। তার কপালে ঘেমে যাওয়া চুল লেপ্টে ছিল, গায়ে ছিল ধোঁয়ার গন্ধ। সে কপালে জলপটি দিতে দিতে পরম মমতায় বলেছিল, একটু শুয়ে থাকো তো, আমি কপালটা টিপে দিচ্ছি, সরিষার তেল গরম করে এনে দেব। জাহিদ কিন্তু সেই দিন কোনো দয়া দেখায়নি। সে বিরক্ত হয়ে মরিয়মের হাতটা ঝাংটা মেরে সরিয়ে দিল। দূর হয় এখান থেকে, তোর গায়ে দিয়ে তরকারি আর ধোয়ার গন্ধ আসছে, মেজাজ খারাপ করিস না। মরিয়ম আঘাত পেয়েছিল, কিন্তু মুখে একটি কথাও বলেনি, শুধু নীরব চোখে এক ফোঁটা পানি মুছে ঘরে রাখা পুরনো পাখাটা নিয়ে জাহিদের মাথায় বাতাস করতে শুরু করেছিল। জাহিদ ঘুমিয়ে পড়া পর্যন্ত সে একইভাবে বসে বাতাস করে গেছে, নিজের কষ্ট বা ক্লান্তি মুখে আনেনি। এমন শত শত দিন গেছে, জাহিদ যখনই শার্টের বোতাম খুঁজে পেত না, মরিয়ম নিজের হাতে সেলাই করে দিত। জাহিদ হাট থেকে দেরি করে ফিরলে মরিয়ম না খেয়ে বারান্দায় বসে থাকতো। জাহিদ এক বুক অবহেলা আর তাচ্ছিল্য সারা মরিয়মকে কোনোদিনও কিছুই দেয়নি। কোনোদিন একটা মিষ্টি কথাও বলেনি, একটা ভালোবাসার দৃষ্টিতেও তাকায়নি। মরিয়ম জাহিদকে নিজের স্বামী মেনে মাথার উপর তুলে রাখত, ভক্তি করত। আজ জাহিদ তাকে ভারত পায়ে দাসী। অথচ আজ আজ সেই মরিয়ম অন্য এক উচ্চতায়। যে মরিয়মকে জাহিদ ধুলোবালি ভেবেছিল, রফিক শেখ তাকে নিজের মাথায় তাজ বানিয়ে নিয়েছে। স্মৃতির জগৎ থেকে বাস্তবে ফিরে এলো জাহিদ। তার বুকটা হাহা করে উঠল। সামনে তাকালো সে, রফিক হাটে চলে গেছে। মরিয়ম এখন বড় বারান্দায় এক কাঠের পিঁড়িতে বসে শাশুড়ি রাবেয়া বেগমের চুলে তেল লাগিয়ে দিচ্ছে। শাশুড়ি, যিনি একদিন মরিয়মকে উঠতে বসতে খোঁটা দিতেন, আজ তিনি মরিয়মের হাত ধরে বলেছেন, বড় বউ, রফিকের জন্য একটু আদার চা করে দিও তো, ওর কাশিটা কমছে না। মরিয়ম মৃদু হেসে বলল, আমি বানিয়ে রেখেছি মা, আপনি চিন্তা করবেন না। জাহিদ আর সামলাতে পারল না। সে ধীরে পায়ে অপরাধীর মতো হেঁটে বড় বারান্দার দিকে এগিয়ে গেল। তার পা দুটো যেন ভারী হয়ে আসছিল। বারান্দার সিঁড়ির কাছে এসেই জাহিদ থামল, নিচু গলায় অতি কষ্টে উচ্চারণ করল, মরিয়ম। মরিয়ম চমকে উঠল। শাশুড়ির চুলে তেল দেওয়ায় থামিয়ে সে চোখ তুলে তাকালো। তার চোখের কোণে রাগ নেই, কোনো ঘৃণা নেই, আছে এক অতল নীরবতা ও দূরত্ব। যে দূরত্ব পার করার সাধ্য জাহিদের আর নেই। কিছু বলবে জাহিদ? মরিয়মের স্বর একদম শান্ত, সমাহিত। জাহিদ তেলাতের উঠল, না না, মানে শিউলি বলেছিল ঘরে নাকি চা পাতা শেষ, আর তোর কি শরীর ভালো, সকালে দেখছিলাম তোর চোখ একটু লাল। মরিয়ম একটু থামলো, তারপর খুব মৃদু একটা হাসি ফুটিয়ে তুলে ঠোঁটের কোণে, যে হাসিতে কোনো অধিকার নেই, কেবল শালীনতাটুকুই লেগে আছে। আমার শরীর একদম ঠিক আছে, আর চা পাতা সিন্দুকের পাশে আলমারিতে রাখা আছে, শিউলিকে গিয়ে নিতে বলো। অন্য কিছু লাগলে উনি হাটে গেছেন, উনি ফিরলে বলো। উনি শব্দটা
মরিয়মের মুখে শুনে জাহিদের বুকের ভেতর আবার একটা মোচড় দিল। একদিন এই মেয়েটাকে তার জন্য সারাদিন পথ চেয়ে থাকতো, আর আজ সে রফিকের সম্মানের ছায়ায় এতটাই সুরক্ষিত যে জাহিদের উপস্থিতি তার মনের কোনো দোলাই দেয় না। শাশুড়ি রাবেয়া বেগম জাহিদের দিকে কড়া চোখে তাকিয়েই বলল, এখানে কেন দাঁড়িয়ে আছিস জাহিদ? তোর বউ ঘরে চিল্লাচিল্লি করছে, গিয়ে দেখ। আর বড় বউকে অসময়ে বিরক্ত করিস না। জাহিদ আর একটা শব্দও করতে পারল না। সে ধীরে ধীরে পিছু হাঁটল। নিজের ছোট ঘরের দিকে যাওয়ার সময় সে শুনতে পেল রান্নাঘর থেকে শিউলি আবার চিৎকার শুরু করেছে। কেন বাসনের দাগ লেগেছে তা নিয়ে জাহিদের দরজায় চৌকাঠে মাথা তেলিয়ে দাঁড়িয়ে রইল। সে আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে হাতে থাকা মুখটাকে যে মানুষ অবহেলা করে কাজ মনে করে ফেলে দেয়, সময় তাকে কেমন নির্মল শাস্তি দেয়। মরিয়ম তাকে ভালোবাসা দিয়েছিল, সম্মান দিয়েছিল, কিন্তু সে কুড়িয়ে নিয়েছিল বিষাক্ত কাঁটাকে। আজ মরিয়ম রাজরানী হয়ে রফিক শেখের ভিটায় রাজত্ব করছে, আর জাহিদ নিজের তৈরি করা জাহান্নামে বসে তিলে তিলে জ্বলছে। এই আফসোস, এই আত্মগ্লানি হয়তো তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, যার কোনো ক্ষমা নেই, কোনো প্রায়শ্চিত্ত নেই। ভদ্রের পোড়ক রোদে ধুয়ে দিয়ে আশ্বিনের এক ভোরবেলায় পরিপুর গ্রামে নেমে এলো এক নতুন গুঞ্জ। বাতাসে শিউলি ফুলের গন্ধ মেখে আসা হালকা হিমেল হাওয়া যেন এক মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। কথাটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল পুরো শেখ বাড়িতে। বড় বউ মরিয়ম অন্তর্বর্তীকালী অসুস্থতা পড়েছে, সে সন্তান সম্ভাবনা। খবরটা শোনার সাথে সাথে জাহিদের বাড়ির উঠোন যেন আগুনেগিরির মুখে গিয়ে দাঁড়ালো। সকালের বড় কামরায় যখন গায়ের কবিরাজ মশাই এসে মরিয়মের নাড়ি পরীক্ষা করে সুখবরটা দিলেন, তখন শাশুড়ি রাবেয়া বেগম মুখে এক চিলেতে হাসি ফোটালেন ও ওনার চোখে মুখে নরম ঘোর সংশয়ের ছায়া। কারণ একটাই হিসাব, কাজী ডেকে রফিকের সাথে মরিয়মের বিয়ের বয়স মোটে 2 মাস কয়েকদিন। খবরটা কানে যেতে জাহিদের চোখ দুটো হিংসায় আর লোকলজ্জায় এক আনন্দে জ্বলে উঠল। সে এক লাফে ঘরের বারান্দায় এসে দাঁড়ালো, শিউলির পাশ থেকে মুখ বিকৃত করে বিষ উগরে দিল। শুনলা জাহিদ, সতী সাধ্বী বড় বউয়ের গর্ভে নাকি সন্তান আইছে। এখন বলো এই বাচ্চা কার? 2 মাস আগে রফিক ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, তাহলে এই সন্তানের বাপকে? তোমার রফিক ভাই নাকি তুমি? জাহিদের বুকের ভেতর এক অদ্ভুত মাতাল আশা জেগে উঠল। জাহিদ হিসাব কষল, 3 মাস আগে মরিয়ম তার ঘরে ছিল, তখন সেও মরিয়মকে তাড়িয়ে দেয়নি, অপবাদ বানিয়ে আলাদা করেছিল একমাত্র। তার মানে মরিয়মের পেটের সন্তান আর কেউ না, জাহিদের নিজের রক্ত। এক নিমিষে জাহিদের হারিয়ে যাওয়া অহংকার আর অধিকার বোধের যেন চাঙ্গা হয়ে উঠল। সে হন হন করে উত্তরে বড় বারান্দার দিকে এগিয়ে গেল। উঠোনে তখন শিউলি আর করিমনের ভিড় জমিয়েছে, সাথে গায়ে 2-1 মুরব্বিও হাটের দিকে যাওয়ার পথে থমকে দাঁড়িয়েছে। জাহিদ বড় ঘরের বারান্দায় উঠো সোজা হাঁক ছাড়লো, মরিয়ম বাইরে আয়, সব হিসাবের শেষ দেখে ছাড়বো। মরিয়ম ঘরের ভেতরে বিছানায় শুয়েছিল। খবরটা শুনে তার নিজের বুকের ভেতরটাও তোলপাড় করেছে। সে ক্লান্ত আর ফ্যাকাশে মুখে মাথাটা আঁচলটায় টেনে ধীরে পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো। জাহিদ এক পা গিয়ে এসে গর্জে উঠল, মরিয়ম, কবিরাজ বলে গেছে তোর পেটে বাচ্চা। তুই তো 2 মাস আগে রফিক ভাইয়ের ঘরে আসলি, এর 1 মাস আগে তুই আমার ঘরে ছিলি। এই বাচ্চা আমার রক্ত, আমার সন্তান। মরিয়ম শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে কোনো উত্তর দেওয়ার আগেই ঘরের ভেতর থেকে ধীরে পায়ে বেরিয়ে এলো রফিক শেখ, পরনে সাদা সুতি ফতুয়া আর লুঙ্গি। রফিকের মুখে কোনো উত্তেজনার ছাপ নেই, কিন্তু ওর চোখ দুটো জ্বলন্ত আঙ্গুরের মতো লাল। জাহিদ রফিককে দেখে আরো বুক ফুলিয়েই বলল, রফিক ভাই, এতদিন তুই ক্ষমতা দেখিয়ে আমার বউকে কেড়ে নিয়েছিলি, কিন্তু এই বাচ্চা তোর না। এই বাচ্চা আসল বাপ আমি। তুই অন্য সন্তানকে নিজের বলে দাবি করতে পারবি না। জাহিদ এবার মরিয়মের দিকে ফিরে নাটকীয় গলায় বলল, মরিয়ম, তুই ভুল বুঝিস না। আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম। শিউলির কথায় পরিচিত হইয়া তোর গায়ে কাদা ছিটাইছিলাম, কিন্তু আজ যখন তোর পেটে আমার সন্তান আছে, আমি তোরে আর এই পাপচারের মধ্যে রাখবো না। চল, তুই আর আমার সন্তান আজই আমার ঘরে ফিরে আয়, তোরে দুজনে আমি মাথায় তুলে রাখবো। শিউলি চিৎকার করে উঠল, জাহিদ, তুমি এ কি বকতাছো? ওই কুলাঙ্গারটা
মাইরা রে তুমি আবার ঘরে তুলবা? চুপ কর শিউলি। জাহিদ গর্জে উঠল, আমার সন্তানের মা মরিয়ম, ওনার পেটে আমার রক্ত বেড়ে উঠেছে, আমি উনাকে আর রফিক ভাইয়ের আশ্রয়ে থাকতে দেব না। উঠোনে সবাই স্তব্ধ হয়েই রইল। সোজা মুখোমুখি এসে দাঁড়ালো। ওর দীর্ঘ ছায়া জাহিদের ওপর নামলো। হয়ে গেছে তো নাটক জাহিদ। রাফিকের গলায় স্বর অতি শান্ত, কিন্তু তাতে ছিল বরফ শীতল হিংস্রতা। জাহিদ তোতলাতে উঠে বলল, নাটক কিসের রফিক ভাই? হিসেব তো সোজা। মরিয়মের পেটের বাচ্চা, তোর সাথে বিয়ের বয়স 2 মাস। এই বাচ্চা আমার ছাড়া আর কার হতে পারে? রফিক এক চিলেতে বাঁকা হাসি হাসলো। উনার শক্ত হাঁটার দিয়ে মরিয়মের কাঁধের পেছনে আড়াল তৈরি করলো। জাহিদ। রফিক বললেন, তুই ভুলে যাচ্ছিস রফিক, সে কোনোদিনও অন্যের আমানতের হাত দেয় না, আর নিজের অধিকারে এক চুলও ছাড়ে না। মরিয়ম আজ আমার বিবাহিত স্ত্রী, এই ঘরের বড় বউ। উনার গর্ভে যে সন্তান থাকুক না কেন, সেই সন্তান রফিক শেখের সন্তানের পরিচয় এই পৃথিবীতে আসবে। জাহিদ চিৎকার করে উঠল, তুই গায়ে জোরে দেখাচ্ছিস রফিক ভাই, অন্যায় করছিস। তুই আরেকজনের বাচ্চার বাপ সাজাতে চাস? অন্যায় আমি করছি না, তুই করছিস। রফিক তেজের সাথে জবাব দিল, 3 মাস আগে যখন মরিয়ম তোর ঘরে ছিল, তখন তুই ওনাকে লাথি মেরে তাড়িয়ে দিলি, ওনার গায়ে পরক্রিয়ার জঘন্য অপবাদ ছিটিয়ে দিলি। তখন কোথায় ছিল তোর এই ভালোবাসার নাটক? আজ যখন সে আমার অর্ধাঙ্গিনী হয়ে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচার পথ খুঁজে পেয়েছে, তখন তুই বাপের অধিকার ফলাতে আসছিস। রফিক জাহিদের শার্টের কলারটা এক টান ধরে মুখটা কানের কাছে এনে দাঁতে দাঁত চেপেই বলল, শোন জাহিদ, মরিয়ম আর এই বাচ্চার কাউকে আমি তোকে দেব না। রফিক শেখ বেঁচে থাকতে নিজের পরিবারকে তোর মতো পশুর হাতে তুলে দেবে না। মরিয়ম এই ঘরের রানী ছিল, রানী হয়ে থাকবে, আর এই বাচ্চার সমস্ত দায় দায়িত্ব, পরিচয় আর অধিকার আমার। কথাগুলো শুনে জাহিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে শেষ চেষ্টা হিসেবে গায়ের মুরব্বীদের দিকে ঘুরল। ইদ্রিস মাতব্বর কাকা, আপনি বিচার করেন, সমাজের চোখে কোনটা সত্যি? জেনে শুনে আর একজনের রক্তে রফিক ভাই নিজের সন্তান বলে জোর করে রেখে দেবে বাচ্চার আসল বাপকে? তা না জেনে কি এই সমাজ এই বাচ্চাকে মেনে নেবে? পুরো উঠোনে আবার ফিসফিসানি শুরু হয়ে গেল। সত্যি বাচ্চার আসল বাবাকে? জাহিদ না রফিক? মরিয়ম এতদিন জাহিদের ঘরে ছিল, আবার রফিকের সাথেও বিয়ের বয়স 2 মাস পার হয়ে গেছে। বাচ্চার পিতৃত্ব পরিচয় নিয়ে এক ধোঁয়াশা ছড়িয়ে পড়লো চারপাশে। কেউ নিশ্চিন্ত হতে পারছে না আসলে এই বাচ্চার আসল বাপ কে। মরিয়মের চোখের পানি মুছে রফিকের চেহারার দিকে তাকালো। রফিকের মুখে কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই। উনার চোখে শুধু মরিয়মের প্রতি পরম বিশ্বাস আর সারাক্ষণ প্রতিজ্ঞা। রফিক জানে এই সমাজের বিষাক্ত মুখ বন্ধ করতে না পারলে মরিয়ম আর তার অনাগত সন্তান সারা জীবনে এই কলঙ্কের বোঝা বয়ে বেড়াবে। মরিয়ম শেখ মাথা নিচু করে দাঁড়ালো। উনার বজ্রকণ্ঠ পুরো পরিপুর গ্রামের বাতাসের ধ্বনি হলো, এই বাচ্চা বাপ আসলেই বাচ্চাকে তা নিয়ে হিসাব কষছিল তো। তোরা ভাবছিস রফিক শেখ জোর জবরদস্তি করে আরেকজনের বাচ্চার ওপর নিজের নাম বসাতে চায়? রফিকে উনা কড়া নজর জাহিদ আর ইদ্রিস মাতব্বরের ওপর রাখেন। শোনো জাহিদ, আর শোনো গায়ের মুরব্বিরা, যখন মুখ দিয়ে ফালতু কথা বলে আর আন্দাজের অপবাদ দিয়ে রফিক শেখের বইয়ের গায়ে ইজ্জত নেওয়া যাবে না। শহরে ডাক্তারে বড় বড় হাসপাতাল আছে, বিজ্ঞানে এখন অনেক দূরে এগিয়ে গেছে, সেখানে নাকি রক্ত আর মাংসও পরীক্ষা করে, বাচ্চার আসল পরীক্ষা নিখুঁতভাবে বের করা যায়। রফিক শেখ চাবুকের মতো শেষ বাক্যটি উচ্চারণ করলো, কাল সকালে আমি মরিয়মকে নিয়ে শহরে বড় হাসপাতালে যাব। সেখানে ডাক্তার দিয়ে ওর ওই রক্ত আর ডিএনএ টেস্ট করানো হবে। রিপোর্টে দুধে আর পানির পরিষ্কার হয়ে যাবে এই সন্তানের আসল বাপকে। রিপোর্টের আসার পর যার রক্ত প্রমাণিত হবে তার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। আর যদি প্রমাণ হয় জাহিদ আর শিউলি আবারও কোনো কুৎসিত চক্রান্তের নোংরা খেলা খেলছে, তবে রফিক শেখ নিজের হাতে ওদের বিচার করবে। ডিএনএ টেস্টের কথা শুনে জাহিদের বুকের ভেতরটা এক মুহূর্তেই ধক করে উঠল। শিউলি আর করিমন ভয়ে পিছিয়ে গেল। পরিপুর গ্রামে আকাশের ভাদ্র মাসে রোদ আরো তপ্ত হয়ে উঠল। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী গল্প আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প
অবহেলামুক্ত পর্ব ৫ থেকে ৯ চলবে।